Welcome to all of you in my healthcare channel, Homeopathy for Healthy Life. নমস্কার, আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথ ইনভলভিং ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস অ্যান্ড মেডিকেল এডুকেশন সিস্টেম সিন্স 2005। আজকে এই ভিডিওটা আমি স্পেসিফিক্যালি তৈরি করেছি শিশুদের বাবা মায়ের জন্য, বিশেষত যাদের বয়স মোটামুটিভাবে 2 বছর থেকে 14-15 বছর বয়স পর্যন্ত। তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সময় করে চেষ্টা করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার সন্তানের বয়স যদি 10 বা 10-এর ওপরে হয়, তাকেও চেষ্টা করবেন এই ভিডিওটা দেখার। কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন শেয়ার করছি যেটা এই বয়সের বাচ্চারা বুঝতে পারবে বা তারা দেখলে প্রপারলি এডুকেটেড হবে, এবং যেটা তাদের বর্তমান জীবন এবং পরবর্তী জীবনেও যথেষ্ট পরিমাণে কাজে লাগতে পারে। তা আজকের এই ভিডিওটা আমার করা শিশুদের একটা খুব কমন ডিসঅর্ডার্স নিয়ে, দৈনন্দিন জীবনের খুব কমন প্রবলেম, সেটা হচ্ছে ওয়ার্ম ইনফেকশন, বাচ্চাদের কৃমির সমস্যা। তা এখন আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের কৃমি আছে যেগুলো হিউম্যান বডিকে এফেক্ট করতে পারে, কিন্তু আমি এখানে স্পেসিফিক্যালি সেই সমস্ত কৃমিগুলোর সম্পর্কেই কথা বলবো যেগুলো বাচ্চাদেরকেই এফেক্ট করে, সাধারণত বড়দের এফেক্ট করে না বা বড়দেরকে কম এফেক্ট করে। 4 রকমের কৃমি শিশুদেরকে প্রধানত এফেক্ট করে। কি কি? রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, হুইপ ওয়ার্ম, হুক ওয়ার্ম এবং পিন ওয়ার্ম। পিন ওয়ার্মকে অনেক সময় থ্রেড ওয়ার্মও বলা হয়। এই 4 ধরনের কৃমি বাচ্চাদেরকে সবচেয়ে বেশি এফেক্ট করে। তা এই কৃমির ইনফেকশন কিভাবে হয়, হলে কি কি উপসর্গ বা সিমটমস দেখা দেয়, এবং কৃমির ইনফেকশন যদি বাচ্চাদের হয় তাহলে আপনারা কি ট্রিটমেন্ট করবেন বা কিভাবে চিকিৎসা করলে তাকে এই কৃমির ইনফেকশন থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন, সেগুলোই আমি স্টেপ বাই স্টেপ বলছি। কিন্তু মূল বিষয়ে ঢোকার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মেডিকেল সায়েন্সে একটা সবচেয়ে বড় কথা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কিওর। এই লাইনটাকে মেডিকেল সায়েন্সের বেদবাক্য হিসেবে ধরা হয়। ডক্টরস কমিউনিটি এবং যে সমস্ত স্টুডেন্টসরা ডাক্তারি পড়তে এসছে, মেডিকেল সায়েন্সের সঙ্গে অলরেডি অ্যাটাচড হয়েছে, তারা প্রত্যেকেই এই কথাটার সঙ্গে ভীষণভাবে পরিচিত। কিন্তু আনফরচুনেটলি এই কথাটা থিওরিটিক্যালি আমরা যতটা বলি বা বলতে ভালো লাগে, প্র্যাকটিক্যাল সেন্সে কিন্তু আমরা সেটা একেবারেই মেনে চলি না। কেন কেন এই কথাটা আমি বললাম না? আপনার শরীর খারাপ হলে আপনি তো নিশ্চিতভাবে ডাক্তারের কাছে যাবেন, প্রপার ট্রিটমেন্ট করাবেন আপনার রোগ মুক্তির জন্য, সেটা তো আপনি করতে বাধ্য বা আপনাকে করাতে হবে। কিন্তু আপনার অবশ্যই চেষ্টা করা উচিত যে রোগটা আমার শরীরে যাতে নাই আসে। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, হিউম্যান বডিতে যত রকমের ডিজিজ হয় তার মধ্যে 70 থেকে 75% ডিজিজ কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চললে বা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করলেই, লাইফস্টাইল মডিফিকেশনস এবং কিছু সাধারণ নিয়ম কানুন মেনে চললে, যেগুলো আমরা একেবারেই করি না। আমরা একটা রোগ হলে তার চিকিৎসা করানোর জন্য বা রোগ মুক্তির জন্য যতটা সচেতন, যতটা সিনসিয়ার, যতটা ডেডিকেটেডলি বা সিনসিয়ারলি আমরা ডক্টরের কাছে যাই, চিকিৎসা করি, ওষুধ খাই, ডিজিজ প্রিভেনশনের জন্য, রোগ প্রতিরোধের জন্য কিন্তু আমরা আদৌ ততটা চিন্তা ভাবনা করি না, যে কারণে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগ ডে আফটার ডে অ্যাটাক করে। তা যাই হোক, যে কথাটা বলছিলাম যে এই যে বাচ্চাদের কৃমির ইনফেকশন বা ওয়ার্ম ইনফেকশনকেও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি কিছু সাধারণ নিয়মকানুন মেনে চললেও। সেই সাধারণ নিয়মকানুনের ব্যাপারগুলোই আমি আপনাদেরকে সবার প্রথমে বলবো। প্রথম কথা হচ্ছে, ওয়ার্ম ইনফেকশনের সবচেয়ে বড় কারণ হচ্ছে পুওর হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। হাইজিন প্রপার মেনটেন করতে হবে, সেটা আপনাদেরকেও করতে হবে এবং আপনার শিশু সন্তানটিকে শেখাতে হবে। এবারে হাইজিনের মধ্যে কি কি আসছে? প্রথম হচ্ছে যে বাচ্চা যখন খেতে বসবে, যে কোনো খাবার খাওয়ার আগে সে ভালো করে হাত ধোবে এবং সম্ভব হলে প্রত্যেকবার খাবার খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোবে, টয়লেট থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবে। এইটা হচ্ছে প্রাইমারি জিনিস। 2 নম্বর হচ্ছে
আপনার বাচ্চা যখন বাড়ির বাইরে খেলতে যাচ্ছে, ধরুন মাঠে ঘাটে খেলতে যাচ্ছে বা রাস্তায় বেরিয়েছে বা সিম্পলি বাড়ির বাইরে হয়তো গলিতেই বেরিয়ে পায়চারি করছে বা খেলাধুলা করছে, তখন সবসময় তাকে জুতো পরানোর অভ্যাস করুন। জুতো ছাড়া ঘরের বাইরে সে বেরোবে না, কারণ স্কিনের মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের ওয়ার্ম আছে যেগুলো বাচ্চাদেরকে ইনফেক্ট করতে পারে। সুতরাং খালি পায়ে বাড়ির বাইরে বা মাঠে ঘাটে না হাঁটা, খেলাধুলা করা, এই ব্যাপারটা অভ্যাস করতে হবে। প্রতিদিন বাচ্চাকে স্নান করাতে হবে খুব পরিষ্কার করে, মাঝে মাঝে সাবান মাখাতে হবে এবং স্নান করার পরে রেগুলার পরিষ্কার জামা কাপড় পরাতে হবে। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নখ, আমাদের নেল নেল খুব ভালো করে পরিষ্কার করতে হবে, আপনাদেরকেও করতে হবে এবং বাচ্চাদেরকেও শেখাতে হবে। আমাদের নখের ভেতরে প্রচুর পরিমাণে ধুলো ময়লা সবসময় ঢুকে থাকে এবং যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ বাচ্চারা তো সবসময় প্রপারলি হ্যান্ড ওয়াশ করছে না, তারা খেলাধুলা করছে, এদিকে ওদিকে হাত দিচ্ছে, যেখানে সেখানে তাদের খেলনা পড়ে আছে সেই খেলনাগুলো নিয়ে খেলা করছে, মাটিতে হাত দিচ্ছে, গাছপালায় হাত দিচ্ছে, কোনো সময় হয়তো ময়লা জিনিসপত্রও ধরছে, আপনি সবসময় খেয়াল রাখতে পারছেন না। নখের মধ্যে প্রচুর ময়লা ঢুকে থাকে এবং সেখান থেকে কিন্তু এই ওয়ার্ম ইনফেকশনের সম্ভাবনা প্রচন্ড বেড়ে যায়। সুতরাং তাদের নখ পরিষ্কার করাতে হবে নিয়মিতভাবে এবং এটা তাদেরকেও শেখাতে হবে। এই গেল হাইজিনের ব্যাপার। 2 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার। খাবার, মেনলি ফুড এবং ওয়াটার প্রপারলি ওয়াশ করে তাদেরকে খাওয়াতে হবে। যে সমস্ত সবজি আপনি রান্না করছেন সেগুলোকে খুব ভালো করে ধুয়ে রান্না করুন। খুব ভালো হয় যদি সবজি রান্না করার আগে যে কোনো সবজি আপনি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে তারপর সেটা রান্না করতে পারেন। সেখান থেকে কিন্তু বাচ্চাদের কৃমির ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়। বাচ্চাদেরকে যখন ফল খেতে দেবেন, ফলগুলোকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিন, অথবা সম্ভব হলে হালকা গরম জলে খুব ভালো করে ধুয়ে তারপর বাচ্চাকে খেতে দিন। যে সমস্ত ফলের খোসা ছাড়িয়ে খাওয়া যায় সেগুলোকে খুব পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করুন। কাঁচা সবজি সাধারণত বাচ্চাদেরকে দেবেন না। হ্যাঁ, ধরুন বাচ্চারা শশা খাচ্ছে, শশাটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিন, তারপর ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিন। চেষ্টা করবেন বাচ্চাদেরকে যতটা সম্ভব কাঁচা সবজি বা র ভেজিটেবলসটা না দেওয়ার। এইগুলো ফুড এবং ওয়াটারের মধ্যে গেল। আপনার বাচ্চা যদি অলরেডি ওয়ার্ম ইনফেকশন হয়ে থাকে, কৃমির ইনফেকশন যদি অলরেডি হয়ে থাকে, তাহলে তাকে চেষ্টা করুন অন্তত কিছুদিন বয়েলিং ওয়াটার মানে খাওয়ানোর, হ্যাঁ, জল ফুটিয়ে খাওয়ানোর, অথবা অ্যাকোয়াগার্ড বা পিওরলি পিউরিফাইড ওয়াটার খাওয়ানোর চেষ্টা করুন। এনভায়রনমেন্টাল কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে ক্লিন লিভিং এনভায়রনমেন্ট খুব দরকার এই ওয়ার্ম ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য। যেখানে ধরুন যে পুয়ার হাইজিন, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, যেখানে সেখানে ময়লা নোংরা পড়ে রয়েছে, এই সমস্ত জায়গা থেকে ওয়ার্ম ইনফেকশনের সম্ভাবনা প্রচন্ড বেড়ে যায়। দৈনন্দিন জীবনে আমাদের বাড়িতে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো জমা হয় বিভিন্ন কারণের জন্য, সেগুলোকে যেখানে সেখানে কখনোই ফেলে দেবেন না। চেষ্টা করুন একটা বড় ওয়েস্ট বিন রাখার বা ট্র্যাশ বিনের মধ্যে সেগুলোকে নিয়মিত জমা করার এবং ডে টু ডে সেটাকে কোনো নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়ার, বা ওয়েস্ট বিন প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটের মধ্যে জিনিসগুলোকে এমনভাবে রাখার চেষ্টা করুন যাতে আপনার বাচ্চা সেগুলো নাগাল না পায় বা সেগুলোতে হাত দিতে না পারে বা ময়লাগুলো ঘাঁটতে না পারে। এইরকম ভাবে যদি আপনি প্রপারলি ওয়েস্ট ডিসপোজাল করেন, সেখান থেকে কিন্তু আপনার বাচ্চার ক্রিমির ইনফেকশনের সম্ভাবনা একেবারেই কমে যাবে। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। শহরাঞ্চলের বাবা মাদের ক্ষেত্রে বলছি, আপনার বাচ্চাকে যদি সুইমিং পুলে দেন সাঁতার শেখানোর জন্য, সেই জায়গায় কিন্তু মারাত্মক রকমভাবে সতর্ক থাকুন। ভালো করে জেনে নিন বা আপনি ওয়াচ করে নিন সুইমিং পুলের জল ইনফেক্টেড নয় তো, সুইমিং পুলের জল ক্লিয়ার তো, দরকার হলে ভালো করে কথা বলে নিন। কারণ এই সুইমিং পুল থেকে ছোট শিশুদের ওয়ার্ম ইনফেকশন কিন্তু ভীষণ রকমভাবে হয়। তাহলে মেনলি 3টে জিনিস, একটা হচ্ছে প্রপার হাইজিন, আর একটা হচ্ছে ফুড এবং ওয়াটার যাতে মানে আনইনফেক্টেড থাকে সেইগুলোর দিকে লক্ষ্য রাখুন এবং প্রপার হাইজিনিক এনভায়রনমেন্ট বজায় রাখার চেষ্টা করুন। এরপরে আপনার বাচ্চার যদি অলরেডি ক্রিমির ইনফেকশন হয়ে থাকে তাহলে তাকে ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খাওয়ান যাতে তার ইনফেকশনটা পুরোপুরি চলে যায়। এবং শুধু তাই নয়, নিয়মিতভাবে আপনার সন্তানকে এডুকেট করার চেষ্টা করুন
হাইজিন এবং ফুডের ব্যাপারে। এইগুলো যদি ডে টু ডে লাইফে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু বাচ্চার কৃমির ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই চলে যায়, এবং এইটাকেই বলা হয় প্রিভেনশন অফ দ্য ডিজিজ। আচ্ছা, এবারে পরবর্তী ধাপে আসি। যদি ক্রিমির ইনফেকশন অলরেডি হয়ে গিয়ে থাকে তাহলে আপনার বাচ্চার কি কি সিমটমস দেখা দেবে। এই সিমটমস গুলোর সম্পর্কে আমরা অনেকেই অল্প বিস্তর জানি। আমি আরেকটু ডিটেলসে আপনাদেরকে বলে দিই। বাচ্চাদের ক্রিমির ইনফেকশনে মোটামুটি ভাবে কিছু কমন সিমটমস থাকে আর কিছু স্পেসিফিক সিমটমস থাকে অ্যাকর্ডিং টু দ্য ইনফেক্টেড ওয়ার্ম। কমন সিমটমস গুলোর মধ্যে কি থাকে, বাচ্চা পেটে ব্যথা বলে, নাভির চারপাশে বা ওপর পেটে ব্যথা, এইটা খুব কমন একটা সিমটমস যেটা ক্রিমির ইনফেকশনের জন্য হয়। ক্র্যাম্পিং পেন, মোচড় দেয়া টাইপের ব্যথা বাচ্চাদের হয়। বাউল মোশনে প্রবলেম হয়ে যেতে পারে। যদি ক্রিমির ইনফেকশনটা ক্রনিক হয়, মানে বেশ কিছুদিন ধরে একটানা চলতে থাকে, বাচ্চাদের কিন্তু পটি কখনো ক্লিয়ার হবে না। বেশিরভাগ সময় বাচ্চারা সাফার করে ডায়রিয়া বা লুজ মোশনে। এই লুজ মোশন মানে কিন্তু একদম পাতলা জলের মতো পটি নয়, মানে হড়হড়ে টাইপের পটি বা নরম পটি, দিনে 2-3 বার করে যাচ্ছে, কখনোই পটিটা তার ক্লিয়ার হচ্ছে না, এইভাবে ডে টু ডে চলছে। এইটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিমটমস ক্রিমির ইনফেকশনের জন্য। আবার বাচ্চাদের খিদে চলে যায়, একেবারেই বাচ্চা কিছু খেতে চাইছে না, কোনো কিছু খাবার প্রতি তার কোনো আগ্রহ নেই, এটাও ক্রিমির ইনফেকশনের একটা ইম্পর্টেন্ট সিমটমস। আবার উল্টোটাও হতে পারে, কোনো কোনো বাচ্চা দেখা যায় তাদের খাই খাই স্বভাব প্রচন্ড বেড়ে যায়, যেটাকে আমরা ক্যানাইন হাঙ্গার বলি, এটাও কিন্তু হতে পারে ক্রিমির ইনফেকশনের জন্য। দুরকমই হতে পারে, খিদে অস্বাভাবিক বেড়ে যাওয়া অথবা অ্যানোরেক্সিয়া, খিদে সম্পূর্ণরূপে চলে যাওয়া। তারপরে আর কি হতে পারে, বাচ্চা লেথার্জিটিক হয়ে যেতে পারে, উইক হয়ে যেতে পারে। হ্যাঁ, বাচ্চার মধ্যে একটা ইরিটেবিলিটি আসতে পারে, যেটা ওয়ার্ম ইনফেকশনের ভীষণ কমন একটা সিমটমস। আপনার বাচ্চা কিছুদিন আগেই খুব হাসি খুশি ছিল বা লাফেবল ছিল, আপনি দেখছেন আস্তে আস্তে বাচ্চা যেন খিটখিটে হয়ে যাচ্ছে, আমরা যেটা বলি ইরিটেবিলিটি, মেন্টাল ইরিটেবিলিটি বাচ্চাদের মধ্যে ভীষণ রকম চলে আসে। আচ্ছা, তার সাথে আর কি আসতে পারে, গা বমি বমি ভাব। যখনই যা কিছু বাচ্চাকে খাওয়াচ্ছেন, খাওয়ানোর পরেই একটা গা বমি বমি ভাব, তার সাথে কখনো কখনো বমি হয়ে যাওয়া, এই ব্যাপারটাও বাচ্চাদের মধ্যে ক্রিমির ইনফেকশনের জন্য হতে পারে। যদি ইনফেকশন বেশি হয় তাহলে গা বমি ভাব এবং ভমিটিং দুটোই কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে হয়। আচ্ছা, এর সাথে আর কি থাকতে পারে, ক্রিমির ইনফেকশন যদি বেশ কিছুদিন ধরে চলতে থাকে তাহলে বাচ্চাদের গ্রাইন্ডিং অফ টিথ হয়, যেটা আপনারা অনেকেই জানেন, দাঁত কিরমির করে বাচ্চারা, গ্রাইন্ডিং অফ টিথ। বিছানায় তাদের হিসু হয়ে যেতে পারে, পেচ্ছাপ করে ফেলতে পারে, যেটাকে বলা হয় বেড ওয়েটিং। শিশুদের মধ্যে এটা ভীষণ দেখা যায়, ঘন ঘন বেড ওয়েটিং হচ্ছে, রাত্রে বিছানায় পেচ্ছাপ করে ফেলছে, এটাও কিন্তু ক্রিমির একটা অন্যতম প্রধান সিমটমস। অনেক বাচ্চা আছে খুব ঘন ঘন নাক খোঁটে, সবসময় নাকের ভেতরে হাত দিচ্ছে, নাক খুঁটছে, এটাও কিন্তু ক্রিমির একটা খুব ইম্পর্টেন্ট একটা সিমটমস। আবার কিছু কিছু ইনফেকশনের ক্ষেত্রে, যেমন ধরুন পিনওয়ার্ম, যেটা বললাম, পিনওয়ার্ম ইনফেকশন যদি আপনার বাচ্চার খুব বেশি হয় তাহলে তার একটা স্পেসিফিক সিমটমস আছে। কিরকম না, আপনার বাচ্চার মলদ্বারের কাছে ভীষণ রকম চুলকোবে, বাচ্চা সারা দিনের মধ্যে সব সময় যখন তখন মলদ্বারের কাছে হাত দিয়ে চুলকোচ্ছে, এবং এই যে চুলকুনিটা, ইরিটেশনটা, এটা বেড়ে যায় রাত্রে, শোবার পরে অস্বাভাবিক চুলকোতে থাকে, কারণ তখন ওই পিনওয়ার্মগুলো মলদ্বার থেকে বাইরে বেরিয়ে আসে। এবং কোনো কোনো বাচ্চার এই চুলকুনিটা, মানে ইচিং যেটা আমরা বলি, সেটা এতটাই বেশি হয় যে বাচ্চা ঘুমোতে পারে না, তাদের ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করে চুলকুনির জন্য, ইচিং এর জন্য। এই সিমটমস গুলো কিন্তু স্পেসিফিক্যালি পিনওয়ার্ম ইনফেকশনের সিমটমস, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কি ধরনের ইনফেকশন হয়েছে। আবার গ্রামাঞ্চলের বাচ্চাদের হুকওয়ার্ম ইনফেকশন কিন্তু অনেক সময় দেখা যায়, বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলা করছে খালি পায়ে, এই হুকওয়ার্মের ডিম বা লার্ভা এখান থেকে ঢুকে যায়, মানে চামড়া ফুটো করে পায়ের তলা দিয়ে ভেতরে ঢুকে যায়, এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ঢুকে সেটা আলটিমেটলি ইন্টেস্টিনে গিয়ে পৌঁছায় এবং ইন্টেস্টিনে লজ করে, এবং ওয়ার্মগুলো ক্ষুদ্রান্ত্র বা ইন্টেস্টিনের মধ্যে বাড়তে থাকে। এই হুকওয়ার্ম ইনফেকশনে যদি কোনো বাচ্চা সাফার করে, তার কিন্তু প্রধান যে সিমটমসটা দেখা যায় সেটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, যেটা আমরা বলি। কারণ কি জানেন, কারণ হচ্ছে হুকওয়ার্ম ইন্টেস্টিনে লজ করার পরে এই কৃমিগুলো এমন যে তাদের হুকের মতো একটা অংশ থাকে দেহের মধ্যে, যেটা দিয়ে তারা ইন্টেস্টিন বা অন্ত্রের ভেতরে নিজেদেরকে আটকে রাখে, এবং
ওই অন্ত্র বা ইন্টেস্টিন থেকে সবসময় একটা ব্লিডিং হতে থাকে, খুব সামান্য পরিমাণে ব্লিডিং, কিন্তু মাসের পর মাস সেই ব্লিডিংটা চলতে থাকে। এবং এইরকম একটা হিডেন ব্লিডিং কনস্ট্যান্ট চলার জন্য বাচ্চা অ্যানিমিয়াতে সাফার করে, তাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায়। এই সমস্ত বাচ্চার যদি চোখ, জিভ, হাত পা পরীক্ষা করা হয়, দেখা যাবে তাদের মধ্যে ফ্যাকাশে একটা ভাব, যেটা হুকওয়ার্ম ইনফেকশনের অন্যতম প্রধান সিমটমস। তার সাথে বাচ্চার অন্যান্য পেটে ব্যথা, ইনডাইজেশন, গা বমি ভাব, ভমিটিং, এগুলো তো থাকবেই। আবার ওয়ার্ম ইনফেকশন যদি খুব সিভিয়ার হয়, যেমন ধরুন রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি, অথবা হুকওয়ার্ম ইনফেকশন অস্বাভাবিক বেশি হয়েছে বা বেশ কয়েক মাস ধরে চলছে, সেক্ষেত্রে কিছু রেয়ার সিমটমস আসে। এই হুকওয়ার্মার বা রাউন্ড ওয়ার্মের লার্ভা বা ছোট্ট ছোট্ট কৃমিগুলো, যেগুলো জাস্ট ডিম ফুটে শরীরের ভেতরে বেরোচ্ছে, সেইগুলো ইন্টেস্টিনাল কয়েল থেকে, মানে অন্ত্র থেকে ক্রমাগত ওপর দিকে উঠতে উঠতে খাদ্যনালী ক্রস করে এসে রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, এবং সেখান থেকে ফুসফুসের মধ্যে আলটিমেটলি চলে যায়, দিয়ে ফুসফুসকে এফেক্ট করতে পারে। দিয়ে যে প্রবলেমটা তৈরি হয় সেটাকে বলা হয় নিউমোনাইটিস, লাংসের ইনফেকশন হয়ে যায়, এবং সেখান থেকে বাচ্চার জ্বর আসতে পারে, ব্রিদিং ট্রাবল, শ্বাসকষ্ট হতে পারে, কাশি হতে পারে। যদিও এগুলো কমন সিমটমস নয়, এগুলো সিভিয়ার ইনফেকশনের ক্ষেত্রে হয়, এবং দীর্ঘদিন ধরে ইনফেকশন চললে এই সমস্ত সিমটমস গুলো দেখা দেয়। তা এই সমস্তগুলোই হচ্ছে ওয়ার্ম ইনফেকশনের কমন সিমটমস এবং স্পেসিফিক ওয়ার্ম ইনফেকশনের সিমটমস। আরো একটা বলে রাখি, পিন ওয়ার্ম বললাম আপনাদেরকে, হুক ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, এগুলোর ক্ষেত্রে বললাম। হুইপ ওয়ার্ম ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের একটা সিমটমস দেখা যায়, যদি হুইপ ওয়ার্ম ইনফেকশন অতিরিক্ত বেশি হয়, সেক্ষেত্রে রেকটাল প্রোলাপস হতে পারে। রেকটাম মানে হচ্ছে আমাদের বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টিনের শেষ অংশ, যেখানে সাময়িকভাবে মলটা জমে থাকে, সেই জায়গাটাকে বলা হয় রেকটাম। এই রেকটাম যখন অ্যানাল ক্যানেল বা মলদ্বার দিয়ে বাইরে চলে আসে, সেটা হতে পারে পুরোপুরি অথবা পার্সিয়াল, যাই হোক না কেন, যদি মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় রেকটাল প্রোলাপস। এই রেকটাল প্রোলাপস কিন্তু হুইপ ওয়ার্ম ইনফেকশনের একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটমস, যেটা সিভিয়ার হুইপ ওয়ার্ম ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায়। তা এই সমস্তগুলোই হলো ওয়ার্ম ইনফেকশনের কমন এবং পার্টিকুলার সিমটমস। তা এখন আপনার বাচ্চা যদি ওয়ার্ম ইনফেকশনে অলরেডি সাফার করে থাকে, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে তাকে ওয়ার্ম ইনফেকশন থেকে মুক্ত করার জন্য। এখন এই চিকিৎসার ব্যাপারে অ্যাজ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আপনাকে আমি দুটো টেকনিকের কথা বলি। প্রথম কথা হচ্ছে, আপনি ওয়ার্ম ইনফেকশনের জন্য সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবুর কাছে আপনার সন্তানকে না নিয়ে গিয়ে ঘরোয়া পদ্ধতিতেই চিকিৎসা করতে পারেন হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে। সেই ব্যাপারটা আগে আপনাদের কাছে আমি বলি। দুটি হোমিওপ্যাথিক ওষুধ আছে যেগুলো ওয়ার্ম ইনফেকশনের জন্য ম্যাজিক্যাল কাজ করে। মানে আপনার বাচ্চাকে যদি একটা কোর্স কমপ্লিট করান বা কিছুদিন কন্টিনিউয়াস খাইয়ে যান, তাহলে তার ওয়ার্ম ইনফেকশন থেকে সে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এইরকম দুটো খুব ইম্পর্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিনস হচ্ছে অ্যাটিস্টা ইন্ডিকা, আর আরেকটা ওষুধের নাম হচ্ছে এম্বেলিয়া রাইবস। আবার বলছি, একটা ওষুধের নাম হচ্ছে অ্যাটিস্টা ইন্ডিকা, আর একটা ওষুধের নাম হচ্ছে এম্বেলিয়া রাইবস। এই দুটি ওষুধই মাদার টিনচার ফর্মেতে ব্যবহার করা হয় সাধারণত। এই দুটো ওষুধের কথা কেন আমি বললাম, এই দুটো ওষুধ আপনার ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের বাড়িতে রেখে। এখন এই অ্যাটিস্টা ইন্ডিকা বা এম্বেলিয়া রাইবস, এই দুটো ওষুধ কিন্তু আপনি যখনই ওয়ার্ম ইনফেকশন হচ্ছে খাইয়ে দিলেন বা আপনার সন্তান ওয়ার্ম ইনফেকশন থেকে ক্লিয়ার হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই দুটো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। পার্থক্য মানে কিছু নির্দিষ্ট সিমটমসের উপর এই দুটো ওষুধ কাজ করে, এইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। তা কিরকম সিমটম, সেইটা একটু ভালো করে আপনি শুনে রাখুন এবং চেষ্টা করুন মনে রাখতে। যেমন ধরুন, আপনার বাচ্চার যদি ওয়ার্ম ইনফেকশনের যে সিমটমস গুলো আমি বললাম, মানে কমন সিমটমস গুলো, তার সাথে অতিরিক্ত অম্বল গ্যাসের সমস্যা থাকে, মানে আমরা যেটাকে বলি ইনডাইজেশন। কিরকম, আপনার বাচ্চা যখনই কিছু খাবার দাবার খাচ্ছে, খাবার খাওয়ার পরেই 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যেই তার প্রচন্ড রকম ইনডাইজেশন হয়ে যাচ্ছে, গলা জ্বালা করছে, বুক জ্বালা করছে, মুখ দিয়ে টক টক জল উঠছে।
পেটটা ভীষণ রকম ফেঁপে যাচ্ছে, যেটাকে আমরা বলি ফ্ল্যাচুলেন্স, পেটে গ্যাস হয়ে যাচ্ছে, এই যে ইনডাইজেশনের যে কমন সিমটমস গুলো, এইগুলো যদি আপনার বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত বেশি থাকে এবং প্রায় প্রতিটা খাবার খাওয়ার পরেই হয়, তখন কিন্তু আপনাকে অ্যাটিস্টা ইন্ডিকা দিতে হবে। আপনার বাচ্চার দেখলেন যে পেটটা বেশিরভাগ সময় ফোলা রয়েছে, শরীরটা বরং তুলনামূলকভাবে ভীষণ রোগা পাতলা লিনথিন, কিন্তু পেটটা অনেকটা ফোলা, এবং পেটটাতে চাপ দিয়ে দেখলেন সবসময় পেটটা যেন একটা টাইট টাইট ভাব, কোনো সময় নরম ভাব নেই পেটের মধ্যে। এই সিমটমস যদি আপনার বাচ্চার ক্ষেত্রে বেশি থাকে, তখন অ্যাটিস্টা ইন্ডিকা যে ওষুধটা সেইটা ব্যবহার করুন। তাছাড়া আপনার বাচ্চার যদি গ্যাস হয় ভীষণ, ফ্ল্যাচুলেন্স, যেটা যে কোনো খাবার খাওয়ার পরেই অতিরিক্ত গ্যাস হচ্ছে, এবং খাবার খাওয়ার পরেই দেখা যাচ্ছে সে খুব ঘন ঘন ঢেকুর তোলে, এই সিমটমসটা মানে গ্যাস হওয়া এবং ঢেকুর তোলা, তার সাথে আবার উইন্ড পাসও করছে, এই সিমটমসটা যদি অতিরিক্ত বেশি থাকে, সারাদিন ধরেই থাকে, তখন আপনি অ্যাটিস্টা ইন্ডিকা ওষুধটা ব্যবহার করুন মাদার টিনচার ফর্মেতে। এবং কিভাবে দেবেন, হাফ কাপ জলের মধ্যে 10 ফোঁটা গুলে দিনে 2বার বা 3বার করে দেবেন। কবার দেবেন সেটা ডিপেন্ড করবে সিমটম সিভিয়ারিটির ওপরে। যদি উপসর্গগুলো অতিরিক্ত বেশি না হয় তাহলে দিনে 2বার করে দিন। যদি উপসর্গগুলো ভীষণ ট্রাবলসাম হয়, আপনি দেখতে পান সেরকম খুবই অসুবিধাজনক বা বাচ্চা ভীষণ কষ্ট পাচ্ছে, তাহলে দিনে 3বার করে দিন, 3 সপ্তাহ বা 1 মাস কন্টিনিউ করুন। ওষুধ খাওয়ানোর সাথে সাথে দেখবেন আস্তে আস্তে তার ওয়ার্ম ইনফেকশন কেটে যাচ্ছে, এবং এই যে লক্ষণগুলো মানে সিমটমস গুলোর কথা আমি বললাম, সেগুলো থেকে ধীরে 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 মুক্ত হবে। এবং যখন উপসর্গগুলো আস্তে আস্তে কমে যাবে, তখন ডোজটা কমাতে থাকুন। অর্থাৎ প্রথমে আপনি হয়তো দিনে 3বার করে দিচ্ছেন, তারপর 2 সপ্তাহ পরে সেটাকে দিনে 2বার করলেন, 3 সপ্তাহ পরে দিনে 1বার করলেন, অ্যাকর্ডিং টু দ্য রিলিফ অফ সিমটমস, সেটা দেখে ডোজটাকে কমাতে হবে। এইটা গেল অ্যাটিস্টা ইন্ডিকার কথা বললাম। এবারে এমবেলিয়া রাইবস যে ওষুধটার কথা বললাম, এটাও মাদার টিনচার ফর্মে ইউজ হয়। এবারে এমবেলিয়া রাইবস ওষুধটা আপনি কোন ক্ষেত্রে দেবেন, যদি দেখেন আপনার বাচ্চার খাই খাই স্বভাব অতিরিক্ত বেড়ে গেছে, মানে সারাদিন ধরে সে পেট ভরে খাবার খাওয়ার 1 ঘন্টা পরেই আবার বলছে আমাকে কিছু খেতে দাও, আমার খিদে পেয়ে গেছে, এইরকম মানে ক্যানাইন হাঙ্গার বলতে আমরা যেটা বোঝাই, সেই জিনিসটা তার অতিরিক্ত বেশি বেড়ে গেছে। তার সাথে বাচ্চার বাওয়াল হ্যাবিট ভীষণ রকম ভাবে পরিবর্তন হয়ে গেছে, খুব ঘন ঘন তার লুজ মোশন হচ্ছে, বা সে রেগুলার বেসিসেই বেশ কয়েক সপ্তাহ ধরে পটি করছে, লুজ পটি করছে, ডায়রিয়া হচ্ছে, এই সিমটমসটা যদি তার মধ্যে বেশি থাকে। আবার তার মধ্যে যদি গ্রাইন্ডিং অফ টিথ মানে আমরা যেটা দাঁত কর্মর করা বলি, এই জিনিসটা, বেড ওয়েটিং, রাত্রিবেলা বিছানায় পেচ্ছাপ করে ফেলা, এই সিমটমস গুলো যদি খুব প্রমিনেন্ট থাকে, তখন এমবেলিয়া রাইবস দিন। আচ্ছা, এই ওষুধটার আরেকটা প্রধান সিমটমস হচ্ছে টাং ড্রাই, মানে আপনি যদি বাচ্চার জিভটাকে বার করতে বলেন, দেখবেন যে জিভের মধ্যে যে নর্মাল একটা ওয়েটি ভাব থাকে, ভেজা ভেজা ভাব থাকে জিভের ওপরের অংশটা, কিছু কিছু বাচ্চার দেখা যাবে এই ভেজা ভাবটা থাকছে না, মানে ওয়ার্ম ইনফেকশনের পরে সেটা হয়েছে। জিভের উপরিভাগটা দেখলেই বোঝা যাবে একদম শুকনো, যেন সেখানে কোনো স্যালাইভা লাগেইনি। এইরকম যদি দেখেন, তখন এমবেলিয়া রাইবস ওষুধটা আপনি ব্যবহার করবেন। আর তার সাথে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের যে মানে সারাদিনে যে ইউরিনেশনটা হচ্ছে, পেচ্ছাপটা করছে, সেটা ফাউল স্মেলিং হচ্ছে, মানে জল সে প্রপারলি খাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে পেচ্ছাপের মধ্যে একটা দুর্গন্ধ আসছে। এই সিমটমসটা যদি ওয়ার্ম ইনফেকশনের সাথে থাকে, তখন তাকে এমবেলিয়া রাইবস দিন। এমবেলিয়া রাইবসও দেবেন ওই একই ডোজে, যেভাবে অ্যাটিস্টা ইন্ডিকা বললাম সেইভাবে দিন। তাহলে এই যে দুটো মেডিসিনের আপনাদের কথা বললাম, অ্যাটিস্টা ইন্ডিকা এবং এমবেলিয়া রাইবস, এই দুটো মেডিসিন আপনার শিশুকে দেবার আগে তার যে উপসর্গ বা সিমটমসটাকে একটু ক্ল্যারিফাই করে নিন। যে সিমটমস গুলো বললাম প্রধানত থাকলে যে ওষুধটা দেবেন, সেইভাবে তাকে দিন, এবং সে র্যাপিডলি ওয়ার্ম ইনফেকশন থেকে ক্লিয়ার হবে এবং অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। এরপরে একটা শেষ কথা বলি, সেটা হচ্ছে আপনার বাচ্চার যদি পিনওয়ার্ম ইনফেকশন হয়, স্পেসিফিক্যালি পিনওয়ার্ম ইনফেকশন কিন্তু বোঝা যায়। পিনওয়ার্মের সিমটমস আমি আগেই বলেছি, বাচ্চা মলদ্বারে ক্রমাগত হাত দিয়ে চুলকোবে, রাত্রিরে শোয়ার পরে চুলকোনো অস্বাভাবিক রকম বেড়ে যাবে, চুলকোতে চুলকোতে ঘুম থেকে উঠে পড়বে, ঘুমোতে পারবে না, এমনকি এত বেশি ইচিং হবে যে সে কেঁদে ফেলবে। এই যে সিমটমস গুলো পিনওয়ার্মের সিমটমস, এবং অনেক সময় আপনি
ছোট বাচ্চার মলদ্বারটাকে যদি পরীক্ষা করেন দিনের মাথায় বেশ কয়েকবার বা রাত্রির দিকে, তখন দেখবেন এই পিনওয়ার্ম ভেতর থেকে বেরিয়ে আসছে, সাদা সাদা পরিষ্কার খালি চোখে দেখা যায়। এই পিনওয়ার্ম ইনফেকশনটা যদি হয় আপনার বাচ্চার এবং সেটা যদি আপনি নিশ্চিত থাকেন, তখন এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটার সাথে, মানে হয় অ্যাটিস্টা ইন্ডিকা অথবা এম্বেলিয়া রাইবস যেটা আপনি দিচ্ছেন, তার সাথে আরেকটা ওষুধ অল্টার করুন। সেই ওষুধটার নাম হচ্ছে র্যাটানিয়া। র্যাটানিয়া আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ যেটা আপনি ব্যবহার করতে পারেন 6 বা 30 পাওয়ারে, 6 অথবা 30। এই ওষুধটা সাধারণত দেবেন গ্লোবিউলসে, 30 নাম্বার গ্লোবিউলসে আপনি দোকান থেকে কিনে আনতে পারেন, বললে তৈরি করে দেবে। এই 30 নাম্বার গ্লোবিউলস 3টে করে, 3টের বেশি না, 3টে করে ওকে প্রতিদিন রাত্রিবেলা দিতে থাকুন, খাবার কিছুক্ষণ আগে, ডিনারের আধ ঘন্টা 1 ঘন্টা আগে। তার সাথে এম্বেলিয়া রাইবস অথবা অ্যাটিস্টা ইন্ডিকা যেটা খাচ্ছে সেটা খাবে, আর তার সাথে র্যাটানিয়া 30 অথবা 6 অল্টার করুন রেগুলার বেসিসে, এবং এটা 1 মাস কন্টিনিউ করুন। করলে দেখবেন এই পিনওয়ার্ম ইনফেকশনের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এই গেল সাকসেসফুল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ব্যাপারে আমার আপনাদেরকে যে অ্যাডভাইসটা দেওয়ার কথা, এবং এটা ঘরোয়া ট্রিটমেন্টের কথা বললাম যেটা আপনারা নিজেরাই করতে পারেন। এবারে শেষ যে কথাটা বলে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে যে, ধরুন এই চিকিৎসাটা আপনি করলেন, যেটা আমি আপনাদেরকে উপদেশ দিলাম, এই চিকিৎসা করার পরে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, তাহলে তো কোনো সমস্যা কিছু নেই। কিন্তু যদি দেখেন যে এই ওষুধগুলো আপনি 3 সপ্তাহ 1 মাস কন্টিনিউ খাওয়ানোর পরেও তার কৃমির উপসর্গগুলো সম্পূর্ণরূপে চলে যাচ্ছে না, পার্সিয়ালি ক্লিয়ার হচ্ছে, মানে যতগুলো সিমটমস তার ছিল বা উপসর্গগুলো ছিল সেগুলো কিছু গেল কিছু গেল না, যেটাকে আমরা বলি পার্সিয়াল ক্লিয়ারেন্স, সম্পূর্ণরূপে সে সুস্থ হতে পারছে না। অথবা টেম্পোরারিলি দেখা গেল যে সে 3 সপ্তাহ বা 1 মাস পরে সুস্থ হয়ে গেল, কিন্তু খুব শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে, অর্থাৎ ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহর মধ্যে আবার তার ওই উপসর্গগুলো ফিরে চলে এলো। আপনার দেখে মনে হচ্ছে যে আবার তার ওয়ার্ম ইনফেকশন কোথা থেকে এলো বুঝতে পারছি না। এইরকম যদি হয়, তখন অবশ্যই আপনার নিকটবর্তী হোমিওপ্যাথিক ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। এই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে আপনার বাচ্চার কোনো নির্দিষ্ট ওয়ার্ম ইনফেকশন হয়নি, তার মিক্সড ওয়ার্ম ইনফেকশন আছে, অর্থাৎ অনেক রকমের ওয়ার্মে সে একসাথে ইনফেক্টেড হয়েছে, অথবা আপনার শিশু সন্তানটি ইমিউনো কম্প্রোমাইজড হতে পারে, অর্থাৎ তার ইমিউনিটি পাওয়ার ভীষণ লো হতে পারে, অথবা এটাও হতে পারে যে আপনার সন্তানের ওয়ার্ম ইনফেকশনের সাথে তার পেটের কোনো হিডেন প্রবলেম আছে, যার জন্য এই ওষুধগুলো দেওয়ার পরেও সে পুরোপুরি সুস্থ হতে পারছে না। এরকম যদি লক্ষণ দেখেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ করুন। ডাক্তারবাবু আপনার বাচ্চাকে প্রপারলি এক্সামিন করে দরকার হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেবেন, ব্লাড টেস্ট করতে দিতে পারেন, অথবা স্টুল টেস্ট করতে দিতে পারেন, স্টুলের রুটিন টেস্ট, স্টুলের কালচার, অথবা অকাল্ট ব্লাড টেস্ট অফ স্টুল, এইগুলো করে বা তিনি আপনার বাচ্চাকে ফিজিক্যালি এক্সামিন করে তিনি প্রপারলি বুঝে যাবেন যে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে বা কেন এই ওয়ার্ম ইনফেকশনটা পুরোপুরি ক্লিয়ার হতে চাইছে না। সেইভাবে তিনি ট্রিটমেন্ট করলে আপনার বাচ্চা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং চিন্তার কোনো ব্যাপার কিছু নেই। ওয়ার্ম ইনফেকশন যতটা সাধারণ সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে, ততটাই এফেক্টিভলি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা প্রত্যেকটি শিশুকে ওয়ার্ম ইনফেকশন থেকে কমপ্লিটলি কিওর করতে পারি, প্রোভাইডেড দ্যাট সবশেষে সেই আগের কথাটাই রিপিট করছি, প্রপার হাইজিনটা মেনটেন করার চেষ্টা করুন। ওয়ার্ম ইনফেকশন ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার যাতে রিপিট ওয়ার্ম ইনফেকশন পরবর্তীকালে না হয়, সেই জন্য আপনার শিশু সন্তানটিকে হাইজিনের ব্যাপারে প্রপারলি এডুকেট করুন, প্রপার হাইজিন সাথে ডে টু ডে মেনটেন করছে কিনা সেদিকে নজর রাখুন, এবং আপনিও তাকে হেল্প করুন। এইটুকু করতে পারলেই সে ওয়ার্ম ইনফেকশন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এই গেল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো রকম কোথাও প্রশ্ন থাকে তাহলে নিশ্চিতভাবে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে সেই প্রশ্ন করতে পারেন। আমি আমার সময় দেখে, ফাঁকা সময় দেখে অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার শিশু সন্তানটিকে সুস্থ রাখুন। নমস্কার।